হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইউর স্টাডিমেট। আমি তোমাদের ফিজিক্স টিচার বিষ্ণু স্যার। আজকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের লেকচার 3 নিয়ে ডিসকাস করব। লেকচার 1, লেকচার 2 পড়া হয়েছে, তার ডাব্লিউপিপি দেওয়া হয়েছে, তোমরা সলিউশন করেছো। লেকচার 3তে যা পড়বো সেটা তোমরা ডেসক্রিপশনে দেখতে পেয়ে যাবে। তো তাহলে তাহলে তোমরা ক্লাস শুরু করার আগে ডেসক্রিপশনটা দেখে নিয়ে তারপরে ভিডিওটা দেখবে। তো তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। দেখো, আজকে আমরা যেটা পড়বো ফার্স্টে সেটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। ইলেকট্রিক ফ্লাক্স ইলেকট্রিক ফ্লাক্স কি জিনিস সেটা তোমরা পড়েছো। আমি জাস্ট একটা ওভারভিউ দেব। ধরো তোমার কাছে কোনো একটা সারফেস রয়েছে, এটা একটা সারফেস সাপোজ। তো এই সারফেসের মধ্য দিয়ে ধরো ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো পাস করছে এইভাবে। এই সারফেসের মধ্য দিয়ে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো এইভাবে পাস করছে, এগুলো ইলেকট্রিক ফিল্ড ভেক্টর বলতে পারো। তো ইলেকট্রিক ফ্লাক্স বলছে এই সারফেসের মধ্য দিয়ে, সারফেসটা কোনটা, এই যে দেখতে পাচ্ছ সারফেসটা, এটা একটা সারফেস। তো এই সারফেসের মধ্য দিয়ে যে কটা ইলেকট্রিক ফিল্ড লাইন পারপেন্ডিকুলারলি পাস করবে তাকে এই সারফেসের সঙ্গে লিঙ্কড ইলেকট্রিক ফ্লাক্স বলা হয়। তো সব সময় ইলেকট্রিক ফিল্ড লাইন পারপেন্ডিকুলারলি পাস করবে তা তো হতে পারে না। আমি এখানে যে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো পাস করিয়েছি এই সারফেসটার মধ্য দিয়ে, সেগুলো পারপেন্ডিকুলারলি। তাহলে এক্ষেত্রে আমাদের ডেফিনেশন অনুযায়ী ঠিক আছে যে কোনো সারফেসের মধ্য দিয়ে পারপেন্ডিকুলারলি যে কটা ইলেকট্রিক ফিল্ড লাইন পাস করবে তাকে ওই সারফেসের সঙ্গে লিঙ্কড ইলেকট্রিক ফ্লাক্স বলা হয়। কিন্তু যদি এই রকম হয় ব্যাপারটা, এটা ধর একটা সারফেস, একটা ফিল্ড লাইন এরকম ভাবে পাস করছে, তাহলে এই ফিল্ড লাইনটা তো ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে এই ফিল্ড লাইনটা তো মানে ইলেকট্রিক ফিল্ড লাইন ভেক্টর বলতে পারো এটা। এইটা তো এই সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার নয়। সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার কোনটা, এইটা ডিরেকশন অলওয়েজ এটা হবে। এটা যদি সারফেস হয় তার পারপেন্ডিকুলার ডিরেকশন কোনটা তার সঙ্গে, যে এই ডিরেকশনটা। এই যে তোমার তোমার এই বোর্ডটা দেখতে পাচ্ছ, আমরা যে বোর্ডটা দেখতে পাচ্ছি, এই বোর্ডের এরিয়া কি হবে, লেন্থ ইনটু ব্রেথ। এর এরিয়ার ডিরেকশন কোন দিকে, এই বোর্ডের সঙ্গে পারপেন্ডিকুলার। এই মার্কারটা দেখো, এই মার্কারের এই সারফেসটার এরিয়া হচ্ছে সার্কুলার, মানে পায়ার স্কোয়ার, এটাও পায়ার স্কোয়ার। তো এটার ডিরেকশন কোন দিকে, এই সারফেস থেকে উপরের দিকে। এটার ডিরেকশন কোন দিকে, এই সারফেস থেকে নিচের দিকে। আর পাশে সিলিন্ড্রিক্যাল যে সারফেসটা আছে তার এরিয়া 2πr/l হয়, তার ডিরেকশন ওই সারফেস থেকে পারপেন্ডিকুলার। তাহলে যে কোনো সারফেসের এরিয়া ডিরেকশন হয় ওই সারফেস থেকে পারপেন্ডিকুলার। তাহলে এই যে তুমি সারফেসটা দেখতে পাচ্ছ তার ডিরেকশন পারপেন্ডিকুলার এইটা, কিন্তু আমার ইলেকট্রিক ফিল্ড লাইন গেছে এইভাবে। তো এটা তো পারপেন্ডিকুলারলি পাস করেনি ওই সারফেসটার মধ্যে দিয়ে, তাহলে আমাদের কি করতে হবে, এটা যদি থিটা হয় তাহলে ই এর কম্পোনেন্টে দিয়ে কত পাবো, ই কস থিটা। তাহলে এখন তোমার ওই সারফেসটার মধ্য দিয়ে পারপেন্ডিকুলারলি ই পাস করেনি, কিন্তু পারপেন্ডিকুলারলি পাস করেছে কে, ই কস থিটা। তাহলে বলতে পারি ই কস থিটা কম্পোনেন্টটা আমি অ্যাকসেপ্ট করতে পারবো ফ্লাক্সের ডেফিনেশন অনুযায়ী। ফ্লাক্সের ডেফিনেশনে বলা হয়েছে যে যখন কোনো সারফেসের মধ্য দিয়ে যে ইলেকট্রিক লাইনগুলো পারপেন্ডিকুলারলি যাবে, তার মানে আমি ইটা নিতে পারবো না, নিতে পারবো কোনটা, ই কস থিটাটা ইজিলি নিতে পারবো। তো বেশ, তাহলে সেই কনসেপ্ট থেকেই ধরো এই সারফেসের মধ্য দিয়ে যদি ই কস থিটা এরকম একটা দেখতে পাচ্ছ, এরকম প্রচুর যাবে, তাহলে কতগুলো যাবে, অনেকগুলো। যত এরিয়া বাড়বে তত নাম্বার অফ ফিল্ড লাইন পাসিং এটাও বাড়বে। তাই জন্য ইলেকট্রিক ফ্লাক্সকে ফাই দিয়ে রিপ্রেজেন্ট করা হয় এবং লেখা হয় ই কস থিটা ইন্টু ডিএস। তো যেহেতু এই একটার ভ্যালু ই কস থিটা এবং ডিএস এর ভ্যালুর ওপর ডিপেন্ড করছে কত বেশি যাবে, যত ছোট ডিএস তত কম ফিল্ড লাইন পাস করবে, যত বড় ডিএস তত বেশি ফিল্ড লাইন পাস করবে, তাই এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। এইবার এটাকে আমরা একটা ভেক্টরের কনসেপ্ট থেকে লিখতে পারি ফাই ইকুয়াল টু ই ডট ডিএস। কেন, ই ডিএস কস থিটা, এ ডট বি এর ফর্মুলা এ বি কস থিটা হয়, সেরকম ই ডট ডিএস। তাহলে এইটা ইলেকট্রিক ফ্লাক্সের এক্সপ্রেশন বেরিয়ে গেল। ফাইটাকে বলা হয় ইলেকট্রিক ফ্লাক্স, যে নাম দিয়েছি এইটা ফাই হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। তো এইবার কোশ্চেন হচ্ছে, দেখো ইলেকট্রিক ফ্লাক্স দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট, তার মানে এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট অলওয়েজ কি দেয়, স্কেলার দেয়। তাহলে মনে রাখবে ইলেকট্রিক ফ্লাক্স হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। কেন, কারণ তারা হচ্ছে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট।
ইউনিট তোমরা পেরে যাবে, ওটা নিয়ে আমরা ডিসকাশন করছি না। তাহলে আমরা কোনো সারফেসের মধ্য দিয়ে ইলেকট্রিক ফিল্ড লাইন পাস করলে তাই সেই সারফেসের সঙ্গে লিঙ্কড ইলেকট্রিক ফ্লাক্সটা ক্যালকুলেট করতে পারবো ইজিলি। তাহলে চলো এবার চলে আসি নেক্সট। এইবার আমরা পড়বো গস থিওরেম। যে গস থিওরেম ইলেকট্রোস্ট্যাটিক্সে খুবই ইম্পর্টেন্ট টপিক, কারণ সেটার উপর বেস করে আমরা অনেক কিছু পড়ব। তো আমরা ডিরেক্ট এখন গস থিওরেমে ঢুকে যাচ্ছি। দেখো গস থিওরেমে স্টেটমেন্টটা কি সেটা আমি প্রথমে ম্যাথামেটিক্যাল ফর্মটার মধ্যে বুঝোই, তারপরে আমি ডিসকাশনে আসছি। এবার এইটা মানে কি বলছে, ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। এটা মানে কি, এটা মানে বলছে যে এখানে একটা এস দিব, বলছে ই ডট ডিএস তো তুমি একটু আগেই পড়লে, আমি মুছে দিলাম, বোর্ডে লেখা ছিল যে ইলেকট্রিক ফ্লাক্স। তো ইন্টিগ্রেশন মানে কি, মানে ইন্টিগ্রেশন মানে হচ্ছিল কোনো সারফেসের মধ্য দিয়ে টোটাল ফ্লাক্স। আমি যে তখন দেখালাম যে এটা ছোট্ট সারফেস একে বললাম এখান দিয়ে ইলেকট্রিক ফিল্ড লাইন পাস করবে, তো এই সারফেসটা ছোট্ট ডিএস এর জন্য ক্যালকুলেট করেছি। কিন্তু যদি পুরো সারফেসটার জন্য হয়, মানে ধরো সারফেসটা আরো বড় রয়েছে, তাহলে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে মনে রাখবে, আমি যখন কোনো সারফেসের জন্য অল্প একটু সারফেসের জন্য ফ্লাক্স বার করব ই ডট ডিএস, মানে তোমাকে ইলেকট্রিক ফ্লাক্স বার করতে বলেছে একটা ছোট্ট সারফেসের জন্য, এলিমেন্টারি সারফেস, ধরো এইরকম একটা সারফেস রয়েছে, এইরকম একটা সারফেসের জন্য ফ্লাক্স বার করতে বলেছে, তাহলে ফাই ইকুয়াল টু ই ডট ডিএস করে দিলেই হবে। কিন্তু সেই সারফেসটা যদি একটা ক্লোজড সারফেস হয়, তখন তার মধ্যে দিয়ে ফ্লাক্স বার করার সময় ইন্টিগ্রেশন, মানে ধরো তোমার কাছে একটা স্ফেয়ার রয়েছে, স্ফেয়ার মানে গোলক, বুঝতে পারছো, একটা স্ফেয়ার রয়েছে, স্ফেয়ারটা ভেতরে এয়ার রয়েছে, ফাঁপা স্ফেয়ার, মানে হলো স্ফেয়ার যাকে বলা হয়। তো স্ফেয়ারটার মানে একটা গোলক, তার গায়ে ধরো একটা ছোট্ট ডিএস আছে, তার জন্য তুমি ফ্লাক্স বার করছো। মানে আমি যদি আঁকি, তাহলে এটা 3D তো আঁকা একটু সমস্যা, আচ্ছা আমি একটা সিলিন্ডার আঁকি, সব থেকে বেস্ট হবে, একটা সিলিন্ড্রিক্যাল শেপ আঁকি। তাহলে এটা ধরো একটা সিলিন্ড্রিক্যাল শেপ, বুঝতেই পারছো। এই সিলিন্ড্রিক্যাল শেপের ধরো এই ছোট্ট একটা এখানে একটা ডিএস কনসিডার করা হয়েছে, এতটুকুর জন্য ফ্লাক্স বার করতে বলেছে, তাহলে তুমি ফাই ইকুয়াল টু ই ডট ডিএস করে দিবে। কিন্তু তোমাকে যদি বলে এই সিলিন্ড্রিকাল সারফেসটা, যে টোটাল সারফেসটা আছে, তার জন্য ফ্লাক্স বার করতে, তখন তোমাকে এই গাউস থিওরেম অ্যাপ্লাই করতে হবে। এটা কি বলছে, গাউস থিওরেম। তখন তোমাকে গাউসের থিওরেম অ্যাপ্লাই করতে হবে, যে থিওরেম বলছে যে কোনো ক্লোজড সারফেসের মধ্যে দিয়ে ফ্লাক্স, অ্যাকচুয়ালি টোটাল ব্যাপারটাও ভুল, ব্যাপারটা হচ্ছে কোনো ক্লোজড সারফেসের মধ্যে দিয়ে। তাহলে ই ডট ডিএস ইন্টিগ্রেশন করেছি, এই গোল চিহ্নটা, মানে গোল চিহ্নটা দেওয়ার মানেই হচ্ছে ক্লোজড সারফেস, আর যেহেতু সারফেসের ওপর ইন্টিগ্রেশন হচ্ছে তাই এস লিখেছি। সেটা কি হয়, সেটা হচ্ছে ওই সারফেসের মধ্যে কত চার্জ ইনক্লুড রয়েছে সেটা বাই এপসাইলন নট, মানে ফ্রি স্পেস হলে এপসাইলন নট, অন্য কোনো মিডিয়াম হলে এপসাইলন দিব, এই হচ্ছে ডিফারেন্স। তাহলে বুঝতে পারছো গাউস থিওরেম অ্যাপ্লাই কখন হবে, যখন কোনো আমি একটা ক্লোজড সারফেসের মধ্য দিয়ে টোটাল ফ্লাক্স বার করব। মনে রাখবে সারফেসটা কিন্তু ক্লোজড হতে হবে, মানে এরকম না যে বড় সারফেস বা টোটাল সারফেস, ব্যাপারটা তা নয়, কিন্তু ব্যাপারটা ছিল ক্লোজড সারফেস। যেরকম এই যে সিলিন্ডারের এই ছোট্ট ডিএস এলিমেন্টারি এরিয়ার জন্য যদি ফ্লাক্স বার করি ফাই ইকুয়াল টু ই ডট ডিএস দিয়ে করে ছেড়ে দেবো, কিন্তু যদি বলা হয় টোটাল ক্লোজ সারফেস, মানে টোটাল সিলিন্ড্রিক্যাল সারফেসের জন্য এবং ওপর আর নিচটা পুরোটা নিয়ে বার করতে চাই, তখন আমাকে ইন্টিগ্রেশন ই ডট ডিএস এই এস লিখতে হবে ক্লোজ সারফেস। সেটা হয় ওই ক্লোজড সারফেসের ভেতরে যত চার্জ রয়েছে কিউ বাই এপসাইলন নট। ওকে, তাহলে এটা বুঝে গেলে, তাহলে এই হচ্ছে আমাদের গাউস থিওরেম, এবং এটা থেকে আমরা অনেকগুলো অ্যাপ্লিকেশন পড়বো। তো এখন আমরা চলে যাই অ্যাপ্লিকেশনে, যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট। তো অ্যাপ্লিকেশনটা কি দেখো, এক নম্বর অ্যাপ্লিকেশন বলছে যে তোমার কাছে একটা প্লাস কিউ চার্জ রয়েছে, এই চার্জের জন্য তোমাকে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে এই পয়েন্টে। তাহলে তুমি কি করবে, ওই চার্জ থেকে একটা ডিস্টেন্স নিবে আর,
ওই ডিস্টেন্সকে রেডিয়াস করে তুমি একটা এখানটায় স্ফেয়ার রেখে দিবে, একটা স্ফেয়ার। এটা কিন্তু একটা স্ফেয়ার হলো। কি হলো এটা? এটা হচ্ছে স্ফেরিক্যাল সারফেস, স্ফেরিক্যাল সারফেস এটা। বুঝতে পেরেছো? তার মানে তোমার কাছে একটা প্লাস কিউ পয়েন্ট চার্জ রয়েছে, তার জন্য এই পয়েন্টে পি পয়েন্টে তোমাকে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে। তুমি কি করলা? প্লাস কিউ চার্জ থেকে পি পয়েন্টের ডিস্টেন্স আর নিয়ে একটা স্ফেয়ার রেখে দিলে, মানে স্ফেরিক্যাল সারফেস। এবার তুমি গাউস থিওরেম অ্যাপ্লাই করবে। গাউস থিওরেম কিভাবে অ্যাপ্লাই করবে? তুমি এটাকে ব্রেক করে দাও। আমি একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি, তাহলে বাকিগুলো তোমাদের ইজি হয়ে যাবে। দেখো, আমি এটা খুব সিম্পলটাই শেখাচ্ছি, হ্যাঁ, কারণ এরপরে বাকি কেসগুলো আসছে, সেগুলোতে যাবো, হয়তো ক্যালকুলেশন ডিটেলসে করবো না। তোমাকে ফার্স্ট কাজ হচ্ছে এলো, এখানে এস থাকবে, ফার্স্ট কাজ হচ্ছে এটাকে ভেঙে নিতে হবে। মানে ভাঙলে কত হবে? যে এখানে হবে হচ্ছে ইডিএস কস থিটা ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। ওকে, আচ্ছা, তো এখানে থিটাটা কি? দেখো, তুমি ই ডট ডিএস কে ভেঙে তুমি লিখছো ইডিএস কস থিটা, তাহলে অবভিয়াসলি থিটা হচ্ছে ই আর ডিএস এর মধ্যবর্তী কোণ। তো সেটা কি করে পাবো? তো দেখো, ইলেকট্রিক ফিল্ড আর ডিএস ভেক্টর এই দুটোকে জানতে হবে আমাদের সিস্টেমের জন্য কি রকম আছে। তো এই প্লাস কিউ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো কিরকম ভাবে বেরাই আমি একটু দেখাচ্ছি অন্য কালি দিয়ে। দেখো, ব্যাপারটা বুঝতে পারবে। ধরো, প্লাস কিউ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো এইভাবে বেরোবে সবাই। এরকম ভাবে প্লাস কিউ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো বেরোবে। আচ্ছা, এইবার মানে আরো থাকবে, আমি একটা দুটো দেখিয়েছি। এইবার ধরো, এইখানে আমি দেখাই, এটা ইলেকট্রিক ফিল্ড লাইন ধরো। আচ্ছা, এটাকে এরকম ভাবে বেরিয়েছে ইলেকট্রিক ফিল্ড লাইন। এইবার তোমাকে একটা ছোট্ট এলিমেন্টারি ডিএস এর জন্য ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে। তার মানে তুমি এখানে একটা ছোট্ট, মানে তোমার তো এটা স্ফেরিক্যাল সারফেস, মানে গোলক একটা, তার ওপরে এই সব জায়গাতে তুমি একটা ছোট্ট ডিএস ধরে নাও, ছোট্ট একটা ডিএস ধরো আছে এই রকম। তাহলে এবার আমার কোশ্চেন হচ্ছে, এই ডিএস এর ডিরেকশন কোন দিকে হবে? মানে ভাবো, তোমার কাছে একটা ফুটবল রয়েছে, সেই ফুটবলটা একটা স্ফেরিক্যাল সারফেসের মতোই সেম। সেই ফুটবলের সারফেসের ওপরে যে কোনো জায়গাতে একটা ছোট্ট ডিএস ধরে নাও, ছোট্ট একটা পেন দিয়ে ধরো, একটু মানে একটু গোল করে একটু কালার করে দাও ছোট্ট করে। তাহলে ওই ডিএস এর এরিয়া কি রকম দিকে হবে? ডিরেকশন ওই সারফেসের সাথে পারপেন্ডিকুলার। সেটা কিন্তু বিভিন্ন পয়েন্টে বিভিন্ন ডিরেকশনে হবে। কি রকম? মানে দেখো, আমি যদি এইটা একটা স্ফেরিক্যাল সারফেস বলি, তাহলে এর এইখানটায় ডিএস হচ্ছে এর সাথে পারপেন্ডিকুলার, এখানটায় ডিএস হচ্ছে এই জায়গাটা যদি করি তাহলে এর সাথে পারপেন্ডিকুলার, এখানটায় ডিএস যদি করি এর সাথে পারপেন্ডিকুলার, এখানটায় ডিএস যদি করি এইরকম পারপেন্ডিকুলার। মানে তুমি যেখানেই ডিএস আঁকো না কেন স্ফেরিক্যাল সারফেসে, সেই ছোট্ট ডিএসটার ডিরেকশন হবে ওই সারফেসের সাথে পারপেন্ডিকুলার। তাহলে এখানে যদি আঁকো, তাহলে এটা এর সাথে পারপেন্ডিকুলার, মানে এই ডিরেকশনে হবে ডিএস ভেক্টরটা। এইবার দেখো, প্লাস কিউ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো যে বেরোবে, সেগুলো তো ওই স্ফেরিক্যাল সারফেসের সাথে পারপেন্ডিকুলারলি বেরোবে, কারণ একটা প্লাস কিউ চার্জ তার চারিপাশে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো বেরোয়। মানে যেটা ইলেকট্রিক ফিল্ড লাইন তোমরা পড়েছো, দেখো এটা মনে করো, এটা ইলেকট্রোস্ট্যাটিক্সের শুরুতেই তোমরা জানো যে প্লাস কিউ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো এরকম ভাবে বেরোয়। তার মানে বুঝতে পারছো, প্লাস কিউ চার্জের জন্য যে তোমার বাইরে প্লাস কিউ চার্জের যে সারাউন্ডিংস একটা স্ফেরিক্যাল সারফেস রয়েছে, যাকে আমরা বলছি গাউসিয়ান সারফেস, যাকে আমরা বলছি গাউসিয়ান সারফেস। কেন? যেটা আমরা নিজে ড্র করেছি গাউস থিওরেম অ্যাপ্লাই করার জন্য। তাই সেই গাউসিয়ান সারফেসের মধ্যে দিয়ে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো পারপেন্ডিকুলারলি যাবে। আর যদি সেই গাউসিয়ান সারফেসের উপরে ছোট্ট ডিএস যেখানেই নেই না কেন, সেটা ওর সাথে পারপেন্ডিকুলার, তাহলে ওই গাউসিয়ান সারফেস থেকে ইও পারপেন্ডিকুলার বেরোচ্ছে, ডিএসও পারপেন্ডিকুলার, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত? 0। তাহলে আমাদের এখানে থিটাটা কত বসে যাবে? থিটাটা বসে যাবে 0। তাহলে এগুলো মুছে দিলাম। তাহলে আমাদের এখানে এক চান্সে থিটা বসে যাচ্ছে, দেখো, ইন্টিগ্রেশন ই ডিএস কস 0, আর এখানে হয়ে যাচ্ছে কিউ বাই এপসাইলন 0।
আচ্ছা, তাহলে এখান থেকে তোমাদের ইটা বার করে নিতে হবে, নিয়ে আচ্ছা এখানে একটা এস থাকবে সারফেস ইন্টিগ্রাল, যেহেতু শুধু থাকছে ডিএস, আর কস জিরো তো এক বাদ হয়ে গেল, কিউ বাই এপসাইলন নট। এটা খুব সিম্পল, তাও আমি করাচ্ছি ডিরেকশনগুলো বোঝানোর জন্য। আচ্ছা, ডিএস এর ক্ষেত্র মানে এরিয়া ইন্টিগ্রেশন কত হয়, এস, ঠিক আছে, এসই লিখলাম। এবার আমাদের এই সিস্টেমের জন্য এই এখানে যে ইন্টিগ্রেশনটা হয় অ্যাকচুয়ালি গাউসিয়ান সারফেসের উপর ইন্টিগ্রেশন হয়, মাথায় রাখবে। তো তুমি ডিএস এর ইন্টিগ্রেশন করছো, ডিএস কোনটা ধরেছিলা, তুমি গাউসিয়ান সারফেসের উপর একটা ছোট্ট এলিমেন্টার এরিয়া ধরেছিলা, ইন্টিগ্রেশন করলে মানে পুরো গাউসিয়ান সারফেসের এরিয়া এস হয়ে গেল। তো পুরো গাউসিয়ান সারফেসের এরিয়া কত, এস। এটা তো স্ফেরিক্যাল সারফেস, মানে কত এরিয়া হবে, 4 পাই আর স্কোয়ার, কারণ তার রেডিয়াস আর ধরেছি। তাহলে এটাকে আমি উপরে লিখছি, তাহলে এখান থেকে হয়ে গেল ই ইন্টু 4 পাই আর স্কোয়ার ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। তাহলে আলটিমেটলি তোমার হচ্ছে ই ইকুয়াল টু কিউ বাই 4 পাই আর স্কোয়ার ইন্টু এপসাইলন নট। এটাকে তুমি একটু গুছিয়ে লিখে নাও, দেখো কি হবে, ই ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই আর স্কোয়ার। তাহলে এই হয়ে গেল তোমার ইলেকট্রিক ফিল্ড। তো তুমি তো ইলেকট্রিক ফিল্ড পয়েন্ট চার্জের জন্য এমনি ফর্মুলাটা মুখস্থ করেছিলে, যে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার, যেটা আমরা পেলাম গাউস থিওরেমের অ্যাপ্লিকেশনের মাধ্যমে। একই রেজাল্ট পেলাম। তুমি মানে গাউস থিওরেম পড়ার আগে কোনো পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড বার করার ফর্মুলা পড়েছো, 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার, কিন্তু গাউস থিওরেমতে আমরা সেম জিনিস পেলাম। এটা দেখে নাও, তারপরের অ্যাপ্লিকেশনটা বলছি। এবার দেখো চলে আসছি সেকেন্ড অ্যাপ্লিকেশনে। সেকেন্ড অ্যাপ্লিকেশনটা কি বলছে, সেকেন্ড অ্যাপ্লিকেশনটা বলছে চার্জড স্ফেরিক্যাল সেল। এটাকে বলছে চার্জ স্ফেরিক্যাল সেল। এটা কি টাইপের জিনিস, দেখো মনে করো তোমার কাছে একটা স্ফেয়ার রয়েছে, স্ফেরিক্যাল সেলই বলো বা স্ফেয়ার বলো, হলো স্ফেয়ার বলতে পারো, বা যেটাকে আমি বলতে পারি যে হলো সেল, ঠিক না, আচ্ছা সেল ঠিক বলবো না, হ্যাঁ এটাকে, না এটাকে সেল বলবো না, সেল তো অন্যরকম জিনিস হয়। এটাকে আমরা অ্যাকচুয়ালি নাম দেই, একটু আমি ভুল লিখলাম, 2 নম্বরের নাম দিচ্ছি চার্জড, চার্জড স্ফেরিক্যাল সেল, চার্জ হলোস্ফেয়ার, হলোস্ফেয়ার। মানে তুমি ফুটবল যেটা নিয়ে এক্সাম্পল দিলাম, একটা ফুটবল আছে, তার সারফেসে চার্জ রয়েছে, তার সারফেস জুড়ে চার্জ দেওয়া রয়েছে। এটা খুব খুব কিন্তু ইম্পর্টেন্ট প্রবলেম, আমাদের কম্পিটিটিভ এক্সামগুলোতেও আসে এবং স্কুল ফাইনাল পরীক্ষাগুলোতেও আসে। তো এখানে সেন্টার রয়েছে, টোটাল সারফেস জুড়ে চার্জ দেওয়া রয়েছে কত, টোটাল চার্জ কত দেওয়া রয়েছে, টোটাল চার্জ রয়েছে কিউ। তোমরা জানো যে সারফেস জুড়ে টোটাল চার্জ দেওয়া রয়েছে সেটা কি টাইপের ডিস্ট্রিবিউশন আছে, বুঝতেই পারছো, একটা স্ফেরিক্যাল সারফেসে পুরোটা জুড়ে চার্জ দেওয়া রয়েছে, তার মানে সেটা ডিস্ট্রিবিউশনটা হবে সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন। মানে সেক্ষেত্রে তোমরা সিগমা বার করতেই পারো, টোটাল চার্জ কিউ ডিভাইডেড বাই এই, যদি স্ফেরিক্যাল সেলটার, সেল তো না, হলো স্ফেয়ারটার রেডিয়াস আর হয়, তাহলে নিচে এরিয়া ভাগ করে দিবা 4 পাই আর স্কোয়ার। এটা কিন্তু মাথায় রাখবে, এটা একটু কাজে লাগবে বিভিন্ন প্রবলেমে। তাহলে তোমার কাছে যদি কোনো হলো স্ফেয়ার থাকে, হলো মানে ভেতরটা ফাঁপা কিছুই নেই, তার সারফেসে পুরো চার্জ ডিস্ট্রিবিউটেড রয়েছে, যেখানে সারফেস চার্জ ডেন্সিটি থাকবে, টোটাল চার্জ যদি কিউ হয় তাহলে কিউ বাই তার এরিয়া 4 পাই আর স্কোয়ার। তো এর জন্য আমি ইনসাইড আর আউটসাইডে ইলেকট্রিক ফিল্ড বার করব। ইনসাইড মানে এইখানটায় ধরে ইলেকট্রিক ফিল্ড বার করব। তাহলে কি করব, তাহলে কাজ হচ্ছে হলো আমার এখান থেকে আর একটা ডিস্টেন্স আছে, এটাকে অন্য কালি দিয়ে দেখাই। তাহলে এখান থেকে একটা আর ডিস্টেন্স নিব, ওই ডিস্টেন্সে একটা আমি আবার ছোট্ট স্ফেয়ার এঁকে দেবো, না এটাকে আমি ধরে নিই, এটাকে আমি ধরে নিই আর ড্যাশ ধরে নিই এটাকে। তোমার তো স্মল আরটা তো রেডিয়াস হলো স্ফেয়ারটার, তুমি তার ভেতরে কোনো পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড বার করবে, সেন্টার থেকে তার ডিস্টেন্স আর ড্যাশ, তুমি আর ড্যাশ রেডিয়াসের একটা ছোট্ট আবার ভেতরে একটা স্ফেয়ার এঁকে নিলে, যেটাকে আমি কি বলবো, যেটাকে আমি বলবো নীলটাকে বলবো গাউসিয়ান সারফেস ড্র করেছি, গাউসিয়ান সারফেস। তো এই গাউসিয়ান সারফেসের জন্য
আমাকে ওই গাউস থিওরেম অ্যাপ্লাই করতে হবে, কিউ বাই এপসাইলন নট নিয়ে ক্যালকুলেশন করে ই পাবো। তো তুমি দেখো তো তোমার কাছে চার্জটা কোথায় আছে, তোমার কাছে চার্জটা আছে ওই যে হলো স্ফিয়ার রেডিয়াস আর তার সারফেসে। তুমি যে গাউসিয়ান সারফেস ধরেছো দেখো নীল কালার দিয়ে, সেই গাউসিয়ান সারফেসের ভেতরে কি কোনো চার্জ এক্সিস্ট করছে? করছে না, যা চার্জ আছে গাউসিয়ান সারফেসের বাইরে। তো তাহলে মনে রাখবে গাউস থিওরেম তখনই অ্যাপ্লিকেবল হবে যখন টোটাল চার্জটা গাউসিয়ান সারফেসের ভেতরে থাকবে। তো তাহলে এখানে তুমি কি বসাতে পারো, তুমি এখানে কিউটা বসাবে 0, কেন গাউসিয়ান সারফেসের ভেতরে কোনো চার্জ নেই, নিচে এপসাইলন নট থাকলো, তো আলটিমেটলি কত হয়ে গেল? তাহলে এটা আর ক্যালকুলেশন করার কোনো দরকারই নেই, ই ইকুয়াল টু 0। তাই জন্য হলো স্ফেয়ার মানে হলো চার্জ স্ফেয়ারের ইনসাইডে ইলেকট্রিক ফিল্ড 0 হয়। এবার যদি সেম কাজে তুমি আউটসাইডে করতে যাও তাহলে তুমি এইখানে পয়েন্ট নিবে একটা, তাহলে তখন ওই ডিস্টেন্সটা ধরে নেওয়া হচ্ছে ক্যাপিটাল আর হবে। তাহলে তখন তুমি ওই ক্যাপিটাল আর কে রেডিয়াস করে একটা বড় স্ফেয়ার আঁকবে, বড় স্ফেয়ার যেটা গাউসিয়ান সারফেস বলবে। তখন তো তোমার এখানে কিউ চার্জ থাকবে অবশ্যই, তখন কিউ চার্জ থাকবে। তখন যদি ক্যালকুলেশন করো, তাহলে ওটা আমি আর করছি না, এটা তোমাদের বেসিক জিনিস, যদি করো তাহলে ইটা বেরিয়ে যাবে হচ্ছে 1/4 পাই এপসাইলন নট টোটাল চার্জ কিউ বাই স্মল ক্যাপিটাল আর স্কোয়ার, তুমি যেখানে বার করছো। এখানে কিন্তু ক্যাপিটাল আর আবার রেডিয়াস ধরে নি আমি স্ফিয়ারটার, হলো স্ফিয়ারটার, এখানে তুমি যে পয়েন্টে বার করছো সেটাকে ক্যাপিটাল আর ধরেছি, এরকম হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারছো? তুমি সিগমা সিগমা দিয়ে রিপ্লেস করতে পারো। যখন তুমি গাউসিয়ান সারফেসটা সরি যখন তুমি ওই হলো স্ফিয়ারটার আউটসাইডে কোনো পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড বার করছো, তখন আবার একটা জিনিস ইমাজিন করে নেওয়া হয়। কি ইমাজিন করে নেওয়া হয়? যে টোটাল চার্জটা সেন্টারে এসে স্টোরড হয়েছে। আমি যদি ক্যালকুলেশনটা করি, দেখো একটু ব্যাপারটা বোঝো। তোমার কাছে এই ব্ল্যাক কালারের হচ্ছে ওটা অরিজিনাল হলো স্ফেয়ার, তার সারফেসে চার্জ রয়েছে। ইনসাইডে বার করতে গেলাম, ছোট্ট আর ড্যাশ রেডিয়াসের একটা হলো স্ফিয়ার এঁকেছিলাম যেটা গাউসিয়ান সারফেস। সেই গাউসিয়ান সারফেসের জন্য ইলেকট্রিক ফ্লাক্স বার করতে গিয়ে 0 পেলাম। কেন ফ্লাক্সও 0 পেলাম? তার মানে ঘুরিয়ে ফিরিয়ে বলতে পারি মানে ই 0। কেন 0 পেলাম? কারণ ওই সারফেসের ভেতরে কোনো চার্জ এক্সিস্ট করছে না। এবার বাইরে ওই হলো স্ফিয়ারটার বাইরে আউটসাইডে কোনো পয়েন্ট নিলাম, সেটা আর ডিস্টেন্সে আছে, তাকে আর রেডিয়াসের একটা হলো স্ফিয়ার রাখলাম যেটা গাউসিয়ান সারফেস বলছি। এক্ষেত্রে আমি ইলেকট্রিক ফিল্ড পাবো, কারণ কি ওই গাউসিয়ান সারফেসের ভেতরেই তোমার চার্জ এক্সিস্ট করছে। কিন্তু একটু ক্যালকুলেশন করার সময় একটা জিনিস কনসিডার করে নিতে হবে, যে টোটাল চার্জটা মনে করে নেবো, ইমাজিন করে নেবো টোটাল চার্জটা এইখানে সেন্টারে আছে। তুমি কিন্তু বলতে পারো স্যার আপনি তাহলে আগের বার কেন ধরলেন না? না, অরিজিনালি চার্জ তো হলো স্ফিয়ারের সারফেসে রয়েছে, আমি তো সেন্টারে ধরতে পারি না। কিন্তু আউটসাইডে ক্যালকুলেশন যখন করছি তখন দেখছি গাউসিয়ান সারফেসের ভেতরে চার্জ এক্সিস্ট করে যাচ্ছে, তাই আমি ইমাজিন করে কনসিডার করে নিতে পারি যে টোটাল চার্জটা সেন্টারে আছে। অরিজিনালটা দেখে তোমাকে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে, ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি ধরে নিতে পারি যে টোটাল চার্জটা সেন্টারে আছে। দেখো তুমি যখন আউটসাইড ইলেকট্রিক ফিল্ড বার করতে যাচ্ছ এইখানটায়, তখন তোমার গাউসিয়ান সারফেসটায় নীল কালারের বড় স্ফিয়ারটা, এবার তার ভেতরে চার্জ এক্সিস্ট করছে, তো এই ব্ল্যাক কালারগুলো চার্জ প্লাস দেওয়া আছে অরিজিনালি। তো তাহলে তুমি তখন সুবিধা খাতিরে তুমি ধরে নিতে পারো, ইমাজিন করে নিতে পারো যে টোটাল চার্জটা সেন্টারে আছে, ওটা ধরেই আমরা এই রেজাল্টটা বেরোই। এবং সেখানে তুমি একটা জিনিস মনে রাখবে, একটু এই সিগমা কিউ এর ভ্যালুটা একটু রিপ্লেস করে এটাও মনে রাখবে, অনেক সময় অঙ্কতে কাজে লাগে। 4 পাই আর স্কোয়ার ইন্টু সিগমা কিউ এর ভ্যালুটা, তাহলে যদি আমি এখানে বসাই তাহলে 1/4 পাই এপসাইলন নট, কিউ এর ভ্যালু তাহলে কত বসাবো? 4 পাই আর স্কোয়ার সিগমা, তাহলে 4 পাই আর স্কোয়ার সিগমা ডিভাইডেড বাই ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে 4 পাই কেটে গেল, তাহলে ই কত বেরোচ্ছে ও পাশে লিখছি, ওপরে থাকছে সিগমা ইন্টু স্মল আর স্কোয়ার, নিচে থাকছে এপসাইলন নট ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার। এই ফর্মেও অনেক সময় দেয়, অনেক আবার দেখে ঘাবড়ে যায় এটা আবার কোত্থেকে এলো। সেখানে আমি ক্লিয়ার করে দিচ্ছি, এখানে স্মল আরটা হচ্ছিল হলো স্ফিয়ারটা রেডিয়াস, আর ক্যাপিটাল আরটা হচ্ছিল যে পয়েন্টে মানে যে আউটসাইডের পয়েন্টে তুমি ইলেকট্রিক ফিল্ড বার করছো সেন্টার থেকে তার ডিস্টেন্স। অনেক কোশ্চেনে উল্টে দেয় এটা, এটাও মনে রাখতে বলছি। অনেক কোশ্চেনে রেডিয়াসটা হলো স্ফিয়ারটা রেডিয়াস ক্যাপিটাল আর বলে, আর তুমি আউটসাইডে যে পয়েন্টে বার করছো সেটা স্মল আর বলে, তাহলে উপরে ক্যাপিটাল আর স্কোয়ার হয়ে যাবে, নিচে স্মল আর স্কোয়ার হয়ে যাবে। এটা একটু মাথায় রাখবে। দেখো কোনো কনফিউশন তো নেই। তাহলে আমরা কি শিখলাম? যে
হলো চার্জ স্ফিয়ার, তার ইনসাইড ইলেকট্রিক ফিল্ড 0, আউটসাইডে থাকবে এই যে এই ফর্মুলা। আর হচ্ছিল যে পয়েন্টে বার করব সেন্টার থেকে তার ডিস্টেন্স, এটাকে এইভাবে মনে রাখতে পারো। মাথায় রাখবে যে এই আটটা হচ্ছে কোণার সেন্টার থেকে ওই পয়েন্টের ডিস্টেন্স, এখানে এই আটটা সেন্টার থেকে ওই পয়েন্টের ডিস্টেন্স, আর ছোট আটটা এখানে আমি ধরেছি ওই হলো চার্জ স্ফিয়ারটা রেডিয়াস। তুমি ইন্টারচেঞ্জও করতে পারো, তবে তখন মিনিংটা চেঞ্জ হয়ে যাবে, এটা কিন্তু কেয়ারফুলি। তাহলে দেখে নাও, এবার আমরা থার্ড অ্যাপ্লিকেশনে যাব, যেটা আমি রিগোরাসলি ক্যালকুলেশন করব না, তোমাদের একটু বলে দিব যেটা তোমরা জানো। দেখো থার্ড অ্যাপ্লিকেশনটা বলছি যেটা সেটা হচ্ছে যে ধরো ইনফাইনাইট কোনো চার্জ ডিস্ট্রিবিউশন রয়েছে, তার জন্য ইলেকট্রিক ফিল্ড কত হবে। মানে এইটা ধরো তোমার কাছে একটা ইনফাইনাইট চার্জ ডিস্ট্রিবিউশন, মানে একটা ধরো ওয়্যার, ইনফাইনাইট ওয়্যার রয়েছে, সেই ওয়্যারের লেন্থ জুড়ে চার্জ রয়েছে, ধরো এই যে এরকম ভাবে চার্জ রয়েছে পুরো লেন্থ জুড়ে। তো তাহলে এইটার জন্য তোমার চার্জের কি টাইপের ডেনসিটি আসবে, লাইন চার্জ ডেনসিটি। সেটা তুমি কি লিখতে পারো, ল্যামডা। ধরে নাও তোমার টোটাল চার্জ আছে কিউ, এবং কত লেন্থে এক্সিস্ট করছে, এল লেন্থে। তাহলে ল্যামডা ইকুয়ালস টু কিউ বাই এল, সেখান থেকে কিউ ইকুয়ালস টু ল্যামডা এল, মানে একটা লেন্থের ওপর। অ্যাকচুয়ালি এই ওয়্যারটা ইনফাইনাইট, কিন্তু আমি তো যখন চার্জ বার করব তখন একটা ইনফাইনাইট সিস্টেমের একটা পার্টিকুলার অংশের জন্য, পার্টিকুলার পার্টের জন্য চার্জ বার করব। তাহলে পার্টিকুলার পার্ট বলতে এল লেন্থ ধরে নিলাম যে এতটুকু লেন্থ হচ্ছে এল, তাহলে এতটুকু এল এর জন্য আমি চার্জ বার করতে চাই, সেই ইনফাইনাইট ডিস্ট্রিবিউশন হোক, কিন্তু আমি এল লেন্থের জন্য চার্জ বার করতে চাই। তাহলে চার্জ ডেনসিটি কি হবে, ল্যামডা ইকুয়ালস টু কিউ বাই এল, কারণ এল লেন্থের কথাই ভাবছি। টোটাল চার্জ কিউ এতটুকুতে, তাতে এল লেন্থ পড়ছে, তাহলে কিউ বাই এল, লাইন চার্জ ডেনসিটি যেহেতু, তাহলে কিউ ইকুয়ালস টু ল্যামডা এল। তো এক্ষেত্রে এখানে যদি ইলেকট্রিক ফিল্ড বার করি, এই ডিস্টেন্সটা যদি আর হয়, ধরো ওই ওয়্যার থেকে আর ডিস্টেন্সে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করব, তাহলে যে রেজাল্টটা হয় আমি লিখে দিচ্ছি, এটা ক্যালকুলেশন করবো না, তোমরা জানো। সেটা ই ইকুয়ালস টু হয় ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট ইন্টু আর। ডিরেকশনটা এই যে আর ক্যাপ, মানে এই দিকে ডিরেকশনটা হয়, মানে আর ক্যাপের দিকে ডিরেকশনটা হবে এইটা। আগের গুলোতেও ডিরেকশনটা আমি বলিনি, কিন্তু ডিরেকশনটা কোন দিকে হবে বুঝতেই পারছো। ইলেকট্রিক ফিল্ড ওই মানে যে যে ডিস্টেন্স ভেক্টর, মানে সেন্টার থেকে যে ডিস্টেন্সে তুমি ইলেকট্রিক ফিল্ড বার করছো আউটসাইডে, তার ডিরেকশনেই ডিরেকশনটা হয় ইলেকট্রিক ফিল্ডের। আচ্ছা, তো এখানে তাহলে এইটা ফর্মুলাটা মুখস্থ করে নিবে যে ইনফাইনাইট চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য ই ইকুয়াল টু ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট ইন্টু আর, আর ক্যাপ মানে আর এর ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ড, মানে এই পয়েন্টে এই দিকে কাজ করবে, এই পয়েন্টে যদি বার করো এই দিকে, এই পয়েন্টে যদি বার করো এই দিকে কাজ করবে, এইরকম ব্যাপার। তাহলে এই 3 নম্বর অ্যাপ্লিকেশনটাও হয়ে গেল। এইবার আমরা চলে আসি 4 নম্বর অ্যাপ্লিকেশনটা। দেখো 4 নম্বর অ্যাপ্লিকেশন বলছি যে একটা চার্জ সিট বলছি, নন কন্ডাক্টিং সিট, মানে এটা একটা চার্জ সিট আছে, ধরো এখানে চার্জ আছে, আমি পুরো সবগুলোর ক্যালকুলেশন করব না, তাহলে আমাদের সময় লাগবে। আমি জাস্ট কোনটা কি ডিফারেন্সটা বলবো। এটা হচ্ছে, এটাকে কি বলছি, এটাকে চার্জড সিট বলছি, বা একে নন কন্ডাক্টিং সিটও বলা হয়, নন কন্ডাক্টিং সিট এটাও বলছি। তো এই টাইপের সারফেসের জন্য যদি নিয়ারেস্ট কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করতে বলে, সেটার ভ্যালু হয় ই ইকুয়াল টু
আচ্ছা, তার আগে একটা কথা বলে দিই, চার্জ সিট মানে বুঝতে পারছো তো? মানে এই যে এরকম করে একটু এক্সাম্পল দেওয়া যাক। মানে এইটা একটা সিট, বুঝতে পারছো তো? ধরো ইনফাইনাইট, এটা একটা ইনফাইনাইট সিট রয়েছে। আমি এখানে ইনফাইনাইট কথাটা উল্লেখ করিনি। চার্জড সিট ইনফাইনাইট বা নন কন্ডাক্টিংও বলা যেতে পারে তাকে। অবশ্যই নন কন্ডাক্টিং বলা যেতে পারে না, নন কন্ডাক্টিং কোশ্চেনে তোমাকে শুধু নন কন্ডাক্টিংও বলতে পারে বা চার্জ সিটও বলতে পারে। তো এটা এই টাইপের সিট আছে, তার জন্য তার সামনে মানে এই টাইপের যদি সিট হয় তার সামনে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বা এই সাইডে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড। তো এখানে কি টাইপের চার্জের ডেন্সিটি থাকবে? এটা তো সারফেস, একটা সারফেস জুড়ে চার্জ রয়েছে, তাহলে অবভিয়াসলি সারফেস চার্জ ডেন্সিটি। তার জন্য ইলেকট্রিক ফিল্ড যেটা হয় সেটা সিগমা ইকুয়াল টু ই ইকুয়াল টু সিগমা বাই 2k এপসাইলন নট। এইটা মনে রাখবে, সিগমা বাই 2k এপসাইলন নট। আমি ডেরিভেশনটা করলাম না, খুব ইজি, তোমরা দেখে নিও। আমি ডেরিভেশনের দিকে যাচ্ছি না, আমাদের খালি শুধু রেজাল্টগুলোকে জেনে প্রবলেম সলভ করাটা কাজ, এবং কনসেপ্ট যাতে ঠিক থাকে। তাহলে আমি কি বললাম, যে তোমার কাছে একটা ইনফাইনাইট চার্জ সিট রয়েছে যেটা নন কন্ডাক্টিং। তার জন্য তার নিয়ারেস্ট মানে আমার বোর্ডটা হবে একটা ইনফাইনাইট, মানে বোর্ডের এই দিকে কোথায় শেষ জানি না, ডান দিকে কোথায় শেষ জানি না, ওপর নিচেও কোথায় শেষ জানি না, এবং এটাকে বলছে একটা চার্জ সিট যেটা নন কন্ডাক্টিং। তাহলে তার জন্য এই সব জায়গায় কোনো পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড কত হবে? সিগমা বাই 2k এপসাইলন নট। সিগমাটা কি? ওই সিটের মধ্যে যে চার্জ ডেন্সিটি রয়েছে সেটা হচ্ছে সিগমা। এবং তুমি দেখো এই বোর্ড থেকে এই পয়েন্টে, মানে বোর্ডটা যদি চার্জ সিট হয় তার জন্য এই পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ড হবে, এই পয়েন্টেও তাই হবে, এই পয়েন্টেও তাই হবে, 1 কিলোমিটার দূরেও তাই হবে, 100 কিলোমিটার দূরেও তাই হবে। ওই জন্য অবশ্যই এখানে আমাকে একটা কথা বলা উচিত ছিল, যে ইনফাইনাইট কথাটা বলা অবশ্যই উচিত, যে ইনফাইনাইট চার্জ সিট মানে একটা ইনফাইনাইট সারফেস, তার মধ্যে চার্জ রয়েছে যেটা নন কন্ডাক্টিং। তার জন্য তার নিয়ারেস্ট যে কোনো পয়েন্টে বা দূরের যে কোনো পয়েন্টেও, মানে অ্যাকচুয়ালি খুব দূরে না, মানে আমি বলতে চাইছি এটা নিয়ারেস্ট কোনো পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড তার থেকে ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে না, ওটাই বলতে চাইছিলাম। যে তুমি এই ইনফাইনাইট সিটের জন্য এখানে যে ইলেকট্রিক ফিল্ড পাবা, এখানে ইলেকট্রিক ফিল্ড সেম হবে, কেন দেখো এখানে কোনো আর মানে পজিশন ভেক্টর নেই। তাহলে তুমি মনে রাখছো কি, সিগমা বাই 2k এপসাইলন নটটা ইলেকট্রিক ফিল্ড হবে কার জন্য? যদি চার্জড সিট হয় তার জন্য, নন কন্ডাক্টিং যেটা। ওকে, আচ্ছা। এবার দেখো 5 নম্বরে চলে আসছি। 5 নম্বর প্রবলেমটা, এটা বলছে সলিড স্ফেয়ার। অবশ্যই ব্র্যাকেটে লেখা থাকবে চার্জড। চার্জড মানে সলিড স্ফেয়ার চার্জ তো ওরকম হয় না, মানে সলিড স্ফেয়ার বলছি যেটা চার্জ কন্টেন করে এরকম। সলিড স্ফেয়ার মানে কি? ধরো আমি একটা এক্সাম্পল দেই। মনে করো একটা তোমার কাছে সলিড স্ফেয়ার রয়েছে, তার রেডিয়াস ধরো বলেছে হচ্ছে ক্যাপিটাল আর। ওকে, ক্যাপিটাল আর। এবার সলিড স্ফেয়ার মানে বুঝতে পারছো তো, এটা লোহার বল, যেটাকে তুমি ভাবো একটা লোহার বল ধরো, সেই টাইপের একটা সলিড স্ফেয়ার রয়েছে, মানে তার ভেতরে চার্জ রয়েছে। এতক্ষণ তার আগের যে অ্যাপ্লিকেশন পড়লাম সেটা ছিল হলো স্ফেয়ার, তার সারফেসে শুধু চার্জ ছিল, ভেতরটাতে তো ফাঁপা, মানে এয়ার রয়েছে, কিচ্ছু নেই। কিন্তু এখন বলছি সলিড স্ফেয়ার মানে একটা লোহার বল, তার মানে কি, সে ভেতরটা পুরো মেটেরিয়াল রয়েছে, তো সেই মেটেরিয়ালের ভেতরে পুরো চার্জ রয়েছে। তাহলে এখানে কি টাইপের চার্জের ডেনসিটি আসবে বুঝতেই পারছো, মানে ভলিউমের মধ্যে চার্জ এক্সিস্ট করছে, তাহলে চার্জ ডেনসিটি রো আসবে। তাহলে এখানে আমরা চার্জ ডেনসিটি কি পাবো? রো পেয়ে যাব, রো। তাহলে তুমি বলতে পারো রো ইকুয়াল টু টোটাল চার্জ বাই ভলিউম, মানে একটা সলিড স্ফিয়ারের ভলিউম জুড়ে চার্জ রয়েছে, মানে কত? 4/3 পাই ইন্টু ক্যাপিটাল আর কিউব। এখানে আমি ধরে নিলাম ক্যাপিটাল আরটাই রেডিয়াস। এগুলো একটু সবসময় ভেবে নিবে যে কোনটা কি ধরা হচ্ছে, সবই তুমি এক রেখে পড়বে, সেটা সুবিধা তোমার পক্ষে, বুঝলাম। কিন্তু এক্সামে কোশ্চেন তো যখন যা খুশি বলে দেবে, ওই জন্য আমাদের সবসময় মাথায় স্ট্রিক্ট করে রাখা দরকার কোনটা কি, সেটা আমরা সবসময় আপডেট রাখবো। তো তাহলে এখানে ক্যাপিটাল আরটা হচ্ছে সলিড স্ফিয়ারটা রেডিয়াস, তার ভেতরে চার্জ রয়েছে, তার মানে এখানে ভলিউম চার্জ ডেনসিটি আসবে, রো আসবে, কিউ বাই
4/3 পাই কিউব, কেন Q/V হওয়ার কথা। তো এটাকে আমি একটু সিম্পলিফাই করে বলতে ওপরে 3টাকে নিয়ে যেতে পারি, 3Q ডিভাইডেড বাই 4 πr কিউব এভাবে রেখে দিতে পারি। এইবার তার জন্য আমাকে ইনসাইডে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করতে বলেছে। তার মানে আমাকে গাউসিয়ান সারফেস যেটা আঁকতে হবে সেটা হবে এখান থেকে r ডিস্টেন্সের দূরত্ব নিয়ে একটা ছোট r রেডিয়াসের একটা হচ্ছে গাউসিয়ান সারফেস যেটা স্ফেয়ার। তো এখন তো এই সলিড স্ফেয়ারে টোটাল ভলিউম জুড়ে চার্জ রয়েছে এবং তুমি ইনসাইডে স্মলার রেডিয়াসের যে গাউসিয়ান সারফেসটা এঁকেছো এইটাকে তুমি বলছো গাউসিয়ান সারফেস। গাউসিয়ান সারফেস, সেই গাউসিয়ান সারফেসের ভেতরে তো চার্জ এক্সিস্ট করছে। হ্যাঁ, তোমার আর রেডিয়াসের সলিড স্ফিয়ার যে টোটাল ভলিউমে চার্জ রয়েছে সেই টোটাল চার্জ এক্সিস্ট করছে না, অল্পটুকু মানে এতটুকু পার্টের চার্জ এক্সিস্ট করছে। তার মানে তুমি জিরো বলতে পারবে না হলো স্ফিয়ারের মতো। বুঝতে পেরেছো? যেহেতু তোমার টোটাল ভলিউম জুড়ে চার্জ রয়েছে তাই ইনসাইডে যখন ইলেকট্রিক ফিল্ড বার করবে তখন যে গাউসিয়ান সারফেসটা এঁকেছো স্মলার রেডিয়াসের তার ভেতরে সেই সলিড স্ফিয়ার টোটাল ভলিউমের চার্জ না, কিন্তু কিছু পার্ট চার্জ এক্সিস্ট করছে, তাই তার জন্য ক্যালকুলেশন করবে এবং জিরো হবে না। তাহলে সেটাই করব আমরা এখন। দেখো E ডট ds ইকুয়াল টু Q/ε0, গাউস থিওরেম লিখে ফেলেছি। তারপরে ভেতরে ভাঙবো E ds, আমি একবারই লিখছি, থিটাটা অবশ্যই জিরো হবে তোমরা জানো। মানে স্ফেরিক্যাল সিস্টেমের জন্য ইলেকট্রিক ফিল্ড আর হচ্ছে ডিএস ভেক্টর প্রথমেই বলে দিয়েছি সেটা সব জায়গাতেই সেম থাকবে, কোনো নড়চড় হবে না। প্রথমেই অ্যাপ্লিকেশন যেটা বললাম গাউস থিওরেমে, স্ফেরিক্যাল সিস্টেমের জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন ডিএস ভেক্টর ডিরেকশন অলওয়েজ প্যারালাল হয়, মানে বোথ আর পারপেন্ডিকুলার টু দি সারফেস। ইলেকট্রিক ফিল্ড ইজ পারপেন্ডিকুলার টু দি গাউস মানে সারফেস অফ দি স্ফিয়ার অ্যান্ড এলিমেন্টারি ডিএস ভেক্টর পারপেন্ডিকুলার টু দি সারফেস অফ দি স্ফিয়ার। তাহলে দুজনেই পারপেন্ডিকুলার, তার মানে তারা প্যারালাল হয়ে যাচ্ছে, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল জিরো। তাহলে এটা তোমরা ধরে নিবে, প্রথমটা বলেছি আর বোঝাচ্ছি না। ইকুয়াল টু 1/ε0। এইবার কথা হচ্ছে তোমার এখানে কিউটা কি টাইপের ডেন্সিটি আছে, কিউটা হচ্ছে চার্জ, মানে তুমি কতটুকুর জন্য ইলেকট্রিক ফিল্ড বার করছো। গাউস থিওরেম অ্যাপ্লাই করা হয় এটা E ডট ds ইকুয়াল টু Q/ε0। এখানে কিউটা বলা বোঝাই হচ্ছে তুমি যে গাউসিয়ান সারফেসটা ধরেছো সেই গাউসিয়ান সারফেসের ভেতরে কতটুকু চার্জ রয়েছে, সব জায়গাতেই তাই। আর আরেকবার বলছি, এইখানে যে কিউটা লেখা থাকে এই কিউটা মানে হচ্ছে তোমার গাউসিয়ান সারফেসের ভেতরে কতটুকু চার্জ এক্সিস্ট করছে। তো তোমার গাউসিয়ান সারফেসটা তুমি কিন্তু দেখতে পাচ্ছ, ব্লু কালারের যে স্ফিয়ারটা রয়েছে তার ভেতরে কতটুকু চার্জ এক্সিস্ট করছে, নিশ্চয়ই ক্যাপিটাল কিউ না, ক্যাপিটাল কিউ টোটাল চার্জ। তাহলে আমি এই কিউটাকে এইভাবে লিখতে পারি না, রো ইন্টু ডিভি। কেন, তোমরা তো ডেফিনেশন পড়েছো, এইটা তো জানো কিউ ইকুয়াল টু রো ডিভি হয় ভলিউমের জন্য, সারফেসের জন্য কিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ সিগমা ডিএস হয়। এই যেটা পড়োনি, আমি তো বলে দিয়েছি আগে, রো ডিভি হবে, এটা হচ্ছিল ভলিউমের জন্য, সারফেসের জন্য হবে কিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন সিগমা ডিএস, লাইনের জন্য হবে কিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ল্যামডা ডিএল। এগুলো নিয়ে আগের দিন প্রবলেমও করেছি আমরা আগের ডাব্লিউবিপিতে। তার মানে তুমি বুঝতে পারছো যেহেতু তোমার চার্জটা ভলিউম চার্জ ডেন্সিটি, তাই তুমি কিউবের বদলে ইন্টিগ্রেশন অফ রো ডিভি লিখতে পারি। ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই। কিন্তু তুমি কোশ্চেন করতে পারো যে আগের প্রবলেমগুলোতে তো কিউকে ভাঙলাম না, এখানে কেন ভাঙছি? কারণ তুমি যেখানে ইলেকট্রিক ফিল্ড বার করছো সেই জায়গাটাতে যে গাউসিয়ান সারফেসটা ড্র করেছো সেটা তোমার টোটাল চার্জকে এনক্লোজ করছে না, একটা অল্প পার্ট, এই ব্লু কালার যে স্ফিয়ারটা রয়েছে তার মধ্যে যতটুকু চার্জ আছে ততটুকু নিচ্ছে এই কিউটা, এবং আমরা অতটুকু চার্জ জানি না তাই ভেঙে নিলাম ডেন্সিটি দিয়ে। কেন দেখো, এই পুরো স্ফিয়ারটা সলিড স্ফিয়ার যা রেডিয়াস আর ধরেছি তার প্রত্যেকটা জায়গার ডেন্সিটি ইকুয়াল, চার্জের ভ্যালু আলাদা। যেরকম হয় আর্থের ডেন্সিটিটা আমরা সব জায়গায় ইকুয়াল ধরে নেই, মাস বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বার করতে পারে, ঠিক সিমিলার ওটাই। আমি তো ডেন্সিটিটা ধরে নিই ইউনিফর্ম, মানে এখানে ডেন্সিটি যায় এখানে ডেন্সিটিটা এখানে ডেন্সিটি তাই, তাহলে ডেন্সিটিকে আমি ভলিউমের সাথে গুণ করে ইন্টিগ্রেশন করলেই চার্জ পেয়ে যাব। তাই আমি এই এতটুকু ব্লু কালারের স্ফিয়ারটার জন্য আমি যেহেতু ইলেকট্রিক ফিল্ড বার করব, মানে ভুল বললাম, ব্লু কালারের স্ফিয়ারের জন্য না, মানে এই পয়েন্টে যেহেতু ইলেকট্রিক ফিল্ড বার করবো, যে পি পয়েন্টটা, সেই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করার জন্য যে গাউসিয়ান সারফেসটা ড্র করেছি ব্লু কালারের সেটা
যতটুকু চার্জ এনক্লোজড করছে সেটা মানে হচ্ছিল রো ডিভি ইন্টিগ্রেশন। এবার লিমিটটা বসিয়ে দিলে ব্যাপারটা আরো ইজি হয়ে যাবে। তাহলে 0 থেকে স্মল আর। কেন আমি এই পয়েন্টটা এখানে নিলেও রো ডিভি হতো, বাইরে নিলেও রো ডিভি হতো, যেখানে নিও না কেন কিউকে ভাঙলে রো ডিভি হবে। কিন্তু লিমিট বসিয়ে দিয়েছি মানে তোমার কাছে একদম স্পষ্ট 0 থেকে শুরু করে এই আর ছোট আর পর্যন্ত। আরো যদি বাড়াতে যাও তাহলে আরো আরটা বাড়বে। সারফেস পর্যন্ত আসতে গেলে 0 থেকে বড় আর হয়ে যাবে, এই যে ক্যাপিটাল আর, এই যে এই ক্যাপিটাল আর হয়ে যাবে। আরো বাইরে যেতে গেলে আরো আর বাড়বে, ব্যাপারটা এরকম। তাহলে আমার 0 থেকে স্মল আর পর্যন্ত নেওয়াটাই ঠিক, কারণ আমি এতটুকু জন্য যে চার্জ এনক্লোজ করছে অতটুকু চার্জের জন্যই আমার ফিল্ড দেবে পি পয়েন্টে। পি পয়েন্টে যে ফিল্ড দেবে সেটা তার সামনের যতটুকু চার্জ আছে, মনে রাখবে, বাইরের হবে না। মানে তুমি যে পি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড বার করছো, পি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড কে দেবে? তার আগে তুমি গাউসিয়ান সারফেস আঁকো আর রেডিয়াসের। এবার ওই গাউসিয়ান সারফেস যতটুকু ভলিউম কভার করছে ততটুকুর জন্যই তুমি ইলেকট্রিক ফিল্ড পাবে, এটা একদম সত্য কথা। এবং ওই জন্য তো গাউস থিওরেমটা এত ইম্পর্টেন্ট। তুমি যদি আরো দূরে বার করো তাহলে ওই পয়েন্ট থেকে ওই পয়েন্টের মানে সেন্টার থেকে ওই পয়েন্টের রেডিয়াস নিয়ে একটা গাউসিয়ান সারফেস ড্র করবো, সেই গাউসিয়ান সারফেসের চার্জ ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড দেবে। তাহলে এখানে যদি এই পয়েন্টে বার করছি তাহলে সেন্টার থেকে আর ডিস্টেন্সের যে গাউসিয়ান সারফেস রেখেছি তার ভেতরে ক্লোজ চার্জই ইলেকট্রিক ফিল্ড দেবে, তাই জন্য 0 থেকে আর লিমিট বসিয়েছি। ব্যাস, এবার তুমি ইন্টিগ্রেশন করো। এবার দেখো এইখানে তুমি ইটাকে বার করে নিবে, ডিএস শুধু পড়ে থাকবে, cos 0 এক হয়ে গেল, 1/ε0 থাকছে। তুমি রো এর ভ্যালুটা বসিয়ে দাও, কত? এই যে 3q, এটা একটু ছোট করে লিখি জায়গাটা তাহলে পাবো 0, 3q/4 পাই আর কিউব, 3q/4 পাই আর কিউব। আর ওই যে ডিভি কত হবে? আগের দিন ডাব্লিউপিপি যে সলিউশন ছিল সেটা বোঝাতে গিয়ে বলেছিলাম তোমাদের যখনই কোনো স্ফেরিক্যাল সারফেসের ক্ষেত্রে ডিভি লাগবে তখনই সেটা হয়ে যায় 4πr²। এবং আরেকটা কথাও বলেছিলাম, যেহেতু রোটা শুধু ফাংশন অফ আর হয়, তোমাদের যা দিবে সেক্ষেত্রে রোটা ফাংশন অফ আরই হবে। তাহলে বসিয়ে দিলা, ইন্টিগ্রেশন 0 থেকে আর হবে। তাহলে এখান থেকে তুমি ই হয়ে গেল, ডিএস এর ইন্টিগ্রেশন এস, কিন্তু এসটা কত বসাবো সেটা পরে আসছি। আচ্ছা, এইদিকে দেখো 3q আর 4π ক্যাপিটাল আর তো কনস্ট্যান্ট। ও তার আগে একটা জিনিস দেখো, 4π কেটে যাচ্ছে, তাহলে ও সরি 4πr² dr, ডিভিতে তো কত হয় 4πr² dr। তাহলে 4π কেটে যাচ্ছে, এখানে 3q কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, ক্যাপিটাল আর কিউবে কনস্ট্যান্ট চলে আসছে, তাহলে 3q বাইরে চলে আসলো, নিচে থাকছে ε0 ইন্টু ক্যাপিটাল আর কিউব কনস্ট্যান্ট চলে আসছে, কারণ ওটা তো রেডিয়াস অফ দি সলিড স্ফিয়ার, ওটা তো কোনোদিন চেঞ্জ হবে না। তাহলে শুধু ইন্টিগ্রেশনের মধ্যে থাকছে r² dr, আর লিমিট হবে 0 to r। তো এটা ইন্টিগ্রেশন করে একবার লিমিট বসাচ্ছি, আমি একটু পাশে চলে যাচ্ছি, নিচে আর লিখছি না সেটা। দেয়ারফর ই ডিএস মানে কত? যে গাউসিয়ান সারফেস ধরেছো তার এরিয়া হবে, গাউসিয়ান সারফেস ছোট আর রেডিয়াসের, তাহলে তার এরিয়া মানে হচ্ছে 4πr², তাই তো। এসটা মানে কি, যে তুমি গাউসিয়ান সারফেস ধরেছো তার এরিয়া, ছোট আর রেডিয়াসের গাউসিয়ান সারফেস ধরেছো তার এরিয়া 4πr²। এদিকে সামনে 3q ডিভাইডেড বাই চলে আসছে ε0 ইন্টু আর কিউব। আচ্ছা, এবার যদি তুমি r² dr এর ইন্টিগ্রেশন করো r³/3 হবে, লিমিট একবারে বসিয়েই বলছি, তোমাদের কাছে খুব ইজি এটা এখন। তাহলে r³/3, তাহলে দেখো তোমার এখান থেকে একটা 3 কেটে যাচ্ছে, তাহলে e = যেটা হচ্ছে উপরে থাকছে কিউ r³, নিচে থাকে ε0 ক্যাপিটাল আর কিউব, আর এদিক থেকে 4πr² তলায় চলে আসলো, তলায় চলে এসছে। তাহলে এবার তুমি দেখো তোমার কি হচ্ছে, 1/4πε0টাকে আলাদা করে দাও। দেখো 4π আছে, ε0 আছে, 1/4πε0টাকে আলাদা করে দিলা, আর নিচে r³ আছে, এখানে r² আছে, কেটে যেতে পারে, তাহলে এখান থেকে একটা আর থাকবে, তাহলে উপরে থাকছে কিউ আর স্মল আর, আর নিচে ক্যাপিটাল আর কিউব। তাহলে এইটা বেরিয়ে গেল তোমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু। কার জন্য? তোমার সলিড স্ফিয়ারের ইনসাইডে কোনো পয়েন্টের জন্য। ওকে, এইখানে একটা জিনিস তোমরা লিখে রাখো, এটা হচ্ছে ইনসাইড। আউটসাইডটা আমি করব না, ওটা তোমরা বাড়িতে করবে, আমি আউটসাইডটা লিখে দিচ্ছি। তাহলে এখানে আউটসাইডটা লিখে দিই, ই আউটসাইড
এইটা দেখে নিও, বাড়িতে নিজেরা সলভ করে দেখে নিও, যদি কোনো অসুবিধা হয় ক্লাসরুমে মেসেজ করে বলে দেবো। তাহলে এই গেল তোমার হচ্ছে ইনসাইড আউটসাইডের ইলেকট্রিক ফিল্ড। তবে ইনসাইডের প্রসেসটা খুব ভালো মতো, আমি বলবো না যে ফর্মুলাটা মুখস্থ করে দাও সব অঙ্ক হয়ে যাবে, ডাব্লিউবি পরে আসবে আজকে লেকচারের সাথে, সেখানে দেখবা তুমি যদি ফর্মুলা মুখস্থ করে দাও তাহলে কিন্তু প্রবলেম সলভ করতে পারবে না। আমি বলবো ইনসাইডের যে প্রসেসটা টেকনিক শেখালাম সেটা একদম মুখস্থ করো, বুঝে বুঝে প্রতিটা লাইন, তাহলে তুমি যে কোনো প্রবলেম সলভ করতে পারবে। আমি তো অনেক ভেঙে ভেঙে করলাম, তুমি নিজে 2-4 বার শিখে গেলে তোমাকেও ফাস্ট হয়ে যাবে ব্যাপারটা। তাহলে সলিড স্ফিয়ারে যেখানে চার্জ ডেনসিটি রয়েছে, ভলিউম চার্জ ডেনসিটি মানে ভলিউমের ভেতরে চার্জ রয়েছে, তার ইনসাইড আর আউটসাইড ইলেকট্রিক ফিল্ড আমরা ক্যালকুলেট করে ফেলেছি। এইটা তোমরা বাড়িতে করবে, খুব ইজি। আর ইনসাইডের যেটা করলাম সেটা প্রথমে 2-3 বার ভালো করে দেখবে, নিজে একবার প্র্যাকটিস করবে, তাহলে এই টাইপের প্রবলেম আছে, নিউমেরিক্যাল প্রবলেম দেবে, আমি দেবো ডাব্লিউপিতে, সেগুলো করতে তোমাদের খুব সুবিধা হবে। তাহলে দেখে নাও, নেক্সট যাবো এবার। দেখো আমরা এবার পড়বো হচ্ছে কন্ডাক্টর। কন্ডাক্টর কি জিনিস? যাকে বাংলাতে বলা হয় পরিবাহী, সকলেই জানো। ডেফিনেশন কি তোমরা জানো? কন্ডাক্টর তাদেরই বলা হয় যাদের মধ্যে ফ্রি ইলেকট্রন রয়েছে এবং যারা কারেন্ট ফ্লো করতে পারে, এতটুকু তোমরা জানো, ঠিক আছে, অবশ্যই ঠিক জানো। কিন্তু আমরা কন্ডাক্টর সম্বন্ধে আরও একটু এলাবোরেটলি পড়ব। কি পড়ব? কন্ডাক্টরের কতগুলো প্রপার্টিজ আছে, কি কি আমি এক এক করে প্রপার্টিজগুলো বলি। প্রথম প্রপার্টিজ বলেছে কন্ডাক্টরের যে সারফেস হয় সেই সারফেসটা ইকুইপোটেনশিয়াল সারফেস হয়। ইকুইপোটেনশিয়াল সারফেস কি সেটা আমরা বলিনি, পোটেনশিয়াল নেক্সট লেকচারে শুরু করলে তখনই বলবো, তো ব্যাপারটা জেনে রাখো, বুঝে যাবে, কোনো অসুবিধা হবে না। তাহলে কি প্রথম পয়েন্ট যদি বলি কন্ডাক্টরের প্রপার্টিজগুলো কি, তোমরা প্রথমে ছোটবেলায় যা ডেফিনেশন পড়েছিলে সেটা কন্ডাক্টর হচ্ছে যারা কারেন্ট ফ্লো করতে পারে বা যাদের মধ্যে এভাবে বলা উচিত যে যাদের মধ্যে ফ্রি ইলেকট্রন রয়েছে, যারা কারেন্ট ফ্লো করতে পারে তাদেরকে কন্ডাক্টর বলা হয়। তো এখন আমরা তার আরও কিছু প্রপার্টিসগুলো নিয়ে স্টাডি করব। কি প্রথম পয়েন্ট বলছি যে কন্ডাক্টরের সারফেসটা কি হয়, ইকুইপোটেনশিয়াল সারফেস হয়। ঠিক আছে, আমি না হয় এক কাজ করি, আমি পুরোটা এইভাবে লিখি, পোটেনশিয়াল ইকুইপোটেনশিয়াল সারফেস না লিখে এরকম করে লিখি, পোটেনশিয়াল মাস্ট বি সেম, পোটেনশিয়াল must be same at all points, তার মানে সেটাকে ইকুইপোটেনশিয়াল সারফেস বলে। 2 নম্বর লিখব ইলেকট্রিক ফিল্ড ইনসাইড দি কন্ডাক্টর ইজ জিরো। 2 নম্বর কি লিখব? ইলেকট্রিক ফিল্ড ইনসাইড দি কন্ডাক্টর মাস্ট বি জিরো। পয়েন্টগুলো কিন্তু মনে রাখতে হবে, ওই জন্যই লিখছি। 3 নম্বর পয়েন্ট বলবো যে কি লিখবো, যে তাহলে প্রথম দুটো পয়েন্ট বোঝা গেল তো, যে কন্ডাক্টরের যে সারফেস হয় সেই সারফেসে পোটেনশিয়াল সমস্ত পয়েন্টে সেম হয়। 2 নম্বর বলছি কন্ডাক্টরের ইনসাইডে ইলেকট্রিক ফিল্ড জিরো হয়। 3 নম্বর বলবো যে ইলেকট্রিক ফিল্ড লাইন কন্ডাক্টরের সারফেস থেকে পারপেন্ডিকুলারলি বেরোয়। ঠিক আছে, এটাকে একটু শর্ট করে বলা যেতে পারে এরকম যে outside of the conductor, outside of the conductor, the field line is perpendicular to the surface. The field line is perpendicular to the surface. ব্যাপারটা বুঝলে? 4 নম্বর আসছি। তাহলে প্রথম পয়েন্টটা কি বললাম আরেকবার বলে দিই সবগুলো পয়েন্ট, যে কন্ডাক্টরের যে সারফেস রয়েছে সেই সারফেসের সমস্ত পয়েন্টে পোটেনশিয়াল সেম হয়, কন্ডাক্টরের ইনসাইড ইলেকট্রিক ফিল্ড জিরো, আর কন্ডাক্টরের আউটসাইডে ইলেকট্রিক ফিল্ড লাইন পারপেন্ডিকুলার টু দি সারফেস হয়। বোঝাচ্ছি,
আর 4 নম্বর পয়েন্ট মনে রাখতে হবে, কন্ডাক্টরের আউটসাইডে ইলেকট্রিক ফিল্ড যেটা হয় সিগমা বাই কে এপসাইলন নট, এটা তো অবশ্যই মুখস্থ রাখতে হবে। তাহলে এই হচ্ছে পয়েন্ট, আমরা কাদের কন্ডাক্টর বলবো। আর একটা এই পয়েন্টগুলোর পেছনে আরেকটা পয়েন্ট বলা উচিত, যে কন্ডাক্টরের চার্জ কোথায় থাকে, এক্সিস্ট করে সারফেসে। তাহলে 5 নম্বর পয়েন্টটা আমার আগে বলা উচিত ছিল, যাই হোক 5 নম্বর পয়েন্ট বলতে পারো যে চার্জ কোথায় থাকে কন্ডাক্টরে, শর্টকাটে লিখে দিচ্ছি চার্জ থাকে সারফেসে। তাহলে কন্ডাক্টরের এই কিন্তু প্রপার্টিসগুলো আমাদের একদম মনে রাখতে হবে, যে যাকে আমরা কন্ডাক্টর বলবো, তুমি যা কন্ডাক্টর দেখছো বা নাম শুনে এসছো বা নতুন যদি কোনো কন্ডাক্টর দেখো, তার মধ্যে এই প্রপার্টিসগুলো অবভিয়াসলি থাকতে হবে। যার মধ্যে চার্জ থাকবে, যার সারফেসে এক্সিস্ট করবে, যার সারফেসের সমস্ত পয়েন্টে পোটেনশিয়াল সেম হবে, যাকে ইকুইপোটেনশিয়াল সারফেস বলা হয়। ইনসাইড ইলেকট্রিক ফিল্ড 0 হবে, আউটসাইড ইলেকট্রিক ফিল্ড কত হবে, সিগমা বাই কে এপসাইলন নট। আর সেই ফিল্ড লাইনটা আউটসাইডে যে এটা সিগমা বাই কে এপসাইলন নট, সেটা হবে ওই সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে আমি এখানে একটা ছবি আঁকছি, ধরো এটা একটা কন্ডাক্টরের সারফেস, এটা একটা কন্ডাক্টর। তাহলে তার চার্জ কোথায় থাকবে, সারফেসে, মানে এই সব জায়গায় থাকবে। ইনসাইড মানে ভেতরে ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু 0, আউটসাইড ইলেকট্রিক ফিল্ড কত হবে, সিগমা বাই কে এপসাইলন নট। আর ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো কিভাবে বেরোবে, যে পারপেন্ডিকুলারলি, ওই সারফেস থেকে পারপেন্ডিকুলারলি, যে সারফেস তুমি নিবা সেই সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলারলি। বুঝতে পেরেছো? এটা তো ইনসাইড, এটা তো ভেতরে, এটা যে পুরো জায়গাটা হচ্ছে ইনসাইড, যেখানে ইলেকট্রিক ফিল্ড 0। আউটসাইডে কত হয়েছে, সিগমা বাই কে এপসাইলন নট। আর ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো আউটসাইডে কিরকম হবে, সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার। এবার তুমি যে সারফেস ধরেছো কন্ডাক্টরের, এই কন্ডাক্টরের সারফেসের প্রতিটা পয়েন্টে পোটেনশিয়াল কি হয়, সেম হয়। এবং চার্জ অলওয়েজ কোথায় থাকে, কন্ডাক্টরের সারফেসে গিয়ে এক্সিস্ট হয়। তুমি যদি ভেতরে চার্জ দাও, ও চলে যাবে কোথায়, সারফেসে। তাহলে যে কোনো তাহলে আমরা দেখো দুটো ইলেকট্রিক ফিল্ড পেলাম, একটা ই ইকুয়াল টু সিগমা বাই কে এপসাইলন নট, আর আগে পেলাম ই ইকুয়াল টু সিগমা বাই 2k এপসাইলন নট। কোনটা কার জন্য, মনে রাখবা ই ইকুয়াল টু সিগমা বাই কে এপসাইলন নট, এটা কিন্তু কন্ডাক্টরের জন্য। হ্যাঁ, কন্ডাক্টর যেরকমও হতে পারে। আবার তোমাকে যদি এরকম একটা প্লেট দেওয়া হয়, বলে দিল এটা একটা প্লেট, ইনফাইনাইট চার্জ প্লেট, কন্ডাক্টিং প্লেট বলে দিল কন্ডাক্টিং প্লেট বলে দিল, অবশ্যই চার্জ আছে, যার মধ্যে ব্র্যাকেটে লিখে দিল চার্জ আছে, আর বলে দিল ইনফাইনাইট। তার মানে তোমাকে দেখো ইনফাইনাইট চার্জ প্লেট বলেছে, সাথে কি বলেছে, কন্ডাক্টিং বলেছে। তাহলে তুমি কোন ফর্মুলা ইউজ করবে, সিগমা বাই কে এপসাইলন নট। মানে কন্ডাক্টিং যে কোনো সারফেস হতে পারে, প্লেটও হতে পারে, তারপরে কোনো ওয়্যারও হতে পারে, কোনো একটা স্ফেরিক্যাল সারফেস হতে পারে, কোনো সিলিন্ড্রিক্যাল সারফেস হতে পারে, যে কোনো রকমের শেপ হতে পারে। তাহলে তুমি শেপের দিকে যাবে না, কন্ডাক্টর তোমাকে বলে দিলে সিগমা বাই কে এপসাইলন নট, তুমি শেপের দিকে যাবে না, শেপ কি হবে দেখার দরকার নেই। কিন্তু একমাত্র ইনফাইনাইট চার্জ প্লেট যেটা নন কন্ডাক্টিং, তার জন্যই শুধু এটা সিগমা বাই 2k এপসাইলন নট। ক্লিয়ার? আর তাছাড়া কন্ডাক্টরের আরো এই প্রপার্টিস গুলো মনে রাখতে হবে, যার চার্জ কোথায় থাকে, সারফেসে থাকে, এবং যার সারফেসের প্রতিটা পয়েন্টে পোটেনশিয়াল সেম, যার ইনসাইড ইলেকট্রিক ফিল্ড 0, যার আউটসাইড ইলেকট্রিক ফিল্ড হয়েছে, যেটা তো বলছি সিগমা বাই কে এপসাইলন নট, আর আউটসাইড ইলেকট্রিক ফিল্ডটা সারফেসের সাথে পারপেন্ডিকুলার হয়। ওকে, এইবার একটা ইম্পর্টেন্ট প্রপার্টিস আছে যেটা আমরা পড়ব, সেটা হচ্ছে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট। ধরো এটা একটা কন্ডাক্টর রয়েছে, তার মানে চার্জ কোথায় থাকবে, সারফেসে। এটার নাম কি বলছি, কন্ডাক্টর, চার্জ আছে সারফেসে। তাহলে ইনসাইড ইলেকট্রিক ফিল্ড কত, 0, আউটসাইড ই কত, সিগমা বাই
কে এপসাইলন নট, তাই তো? এইবার তোমাকে বলছে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসার বার করতে বলছে। ধরো এই কন্ডাক্টরের সারফেসের উপরে আমি একটা ছোট্ট এরিয়া নিতে পারি, এখান থেকে এতটুকু, এই এরিয়াটা ধরে নাও হচ্ছে তোমার হচ্ছে এ ধরলাম। কন্ডাক্টরের সারফেসের উপরে আমি একটা ছোট্ট এরিয়া ধরলাম, সেই এরিয়াটা হচ্ছে এ, মানে অল্প একটু এরিয়া। তাহলে একটা জিনিস মনে রাখবে, এখানে ব্যাপারটা এরকম হয়, এখানে একটু কনসেপচুয়াল জায়গা আছে, যে কন্ডাক্টরের সারফেসে যে চার্জ রয়েছে সেই চার্জ কি করে, কন্ডাক্টরের উপর একটা ইলেকট্রোস্ট্যাটিক প্রেসার দেয়। ঠিক আছে, কন্ডাক্টরের সারফেসে যে চার্জ রয়েছে, যে চার্জগুলো বিলং করে, কারণ আমরা প্রথমেই এর যেটা বোর্ডে মুছে দিলাম সেখানে বলেছিলাম পয়েন্টে, যে কন্ডাক্টরের ভেতরে সবসময় চার্জ কোথায় থাকে, ভেতরে থাকে না, সারফেসে গিয়ে এক্সিস্ট করে। তাই ভেতরে ইলেকট্রিক ফিল্ড জিরো, ভেতরে চার্জ থাকে না, তাই জিরো লিখেছি। বাইরে ইলেকট্রিক ফিল্ড থাকে সেটা লিখেছি, এবং চার্জগুলো সারফেসে থাকে, এবং সারফেসের ওই চার্জগুলোই কি করে, কন্ডাক্টরের উপর একটা ফোর্স দেয়, মানে সারফেস বরাবর একটা ফোর্স দেয়, সেই ফোর্সটাকে বলছে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসার। সেটা বার করব কিভাবে? তো তোমরা তো জানো যে এফ ইকুয়াল টু কি হয়, এফ ইকুয়াল টু কিউই হয়। তো এই এ আমি এরিয়া ধরেছি কন্ডাক্টরের উপরে, একটা ধরো বিশাল বড় কন্ডাক্টর আছে, তার উপর একটা ছোট্ট এরিয়া এ ধরেছি। তাহলে ওই এ এরিয়াতে কতটুকু চার্জ থাকবে, এখানে তো সারফেস চার্জ ডেন্সিটি হবে, তাহলে সারফেস চার্জ ডেন্সিটি সিগমা ইকুয়ালস টু ধরো টোটাল চার্জ ধরো থাকছে কিউ ডিভাইডেড বাই এরিয়া, তাহলে কিউ ইকুয়াল টু সিগমা এ হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারলে তো, যে তুমি যে ছোট্ট এরিয়াটা ধরেছো এ, কতটুকু চার্জ বার করব, সেটা হচ্ছে সিগমা হচ্ছে সারফেস চার্জ ডেন্সিটি ইউনিট এরিয়াতে চার্জ ইনটু এ গুণ করে দিলে টোটাল চার্জ পেয়ে যাবো। এটা না লিখলেও হবে, এইটাকে তুমি এটাকে না লিখলেও হবে। তুমি এরকম ভাবো যে সিগমা হচ্ছে তোমার চার্জ পার ইউনিট এরিয়াতে, ডেফিনেশন তো তাই বলে, সারফেস চার্জ ডেন্সিটির ডেফিনেশন কি বলে, চার্জ পার ইউনিট এরিয়া। তাহলে ইউনিট এরিয়াতে চার্জ সিগমা, তোমার এই এরিয়াতে চার্জ কত হবে, সিগমা ইন্টু এ, তাহলে কিউ এর ভ্যালুটা বসাতে পারি সিগমা ইন্টু এ। আর যে ইলেকট্রিক ফিল্ড বসাবা সেখানে একটা ব্যাপার রয়েছে, এটা অ্যাকচুয়ালি আমরা এই আউটসাইড আর ইনসাইডে ইলেকট্রিক ফিল্ডের অ্যাভারেজ বসাবো। মানে কি বসাবো, 0 প্লাস সিগমা বাই কে এপসাইলন নট ডিভাইডেড বাই 2, এটা অ্যাভারেজই নিতে হয়। নিয়ে দেখো এখানে আসছে সিগমা এ ইন্টু, এখানে জিরোর সঙ্গে এটা যোগ করলে ওটাই থাকছে, তাহলে সিগমা বাই 2 কে এপসাইলন নট। তাহলে ফোর্স এফ ইকুয়াল টু হয়ে গেল সিগমা স্কোয়ার ইন্টু এ ডিভাইডেড বাই 2 কে এপসাইলন নট। তাহলে দেয়ার ফর ইলেকট্রোস্ট্যাটিক প্রেসার কত হবে, প্রেসার পি ইকুয়ালস টু ফোর্স পার এরিয়া। তাহলে ফোর্সটাকে এটাকে যদি এ দিয়ে তুমি ভাগ করে দাও, কত হয়ে গেল, এফ বাই এ করে দাও এখান থেকে। আচ্ছা নিচে দেখা যাচ্ছে তো, হ্যাঁ, তাহলে তুমি এখান থেকে যদি এফ বাই এ করে দাও, তাহলে তোমার হয়ে যাচ্ছে সিগমা স্কোয়ার ডিভাইডেড বাই 2 কে এপসাইলন নট। তার মানে তোমার ইলেকট্রোস্ট্যাটিক প্রেসার পি ইকুয়াল টু দাঁড়িয়ে যাচ্ছে সিগমা স্কোয়ার ডিভাইডেড বাই 2 কে এপসাইলন নট। এইটা কিন্তু ক্যালকুলেট করতে দেয়, ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। ইম্পর্টেন্ট কেন, এই যে এখানে এই ব্যাপারটা আছে বলে আমাকে কন্ডাক্টরের সারফেসে যে চার্জগুলো এক্সিস্ট করে তাদের জন্য ফিল্ড বার করতে দেয়, সেটা আমরা জানি সিগমা বাই কে এপসাইলন নট। কিন্তু এখানে একটা ফিজিক্যাল ব্যাপার, সিগনিফিকেন্স আছে একটা জিনিস ইলেকট্রোস্ট্যাটিক প্রেসারের, কি ওই চার্জগুলোই আবার সারফেসের উপর একটা ফোর্স দেয়, যেটাকে আমরা বলি ইলেকট্রোস্ট্যাটিক প্রেসার। যেটাকে আমরা বলি কি ইলেকট্রোস্ট্যাটিক প্রেসার। তো সেটা কত হবে, সেটা পি ইকুয়াল টু বেরিয়ে যায় সিগমা স্কোয়ার ডিভাইডেড বাই 2 কে এপসাইলন নট। এবং যেটা বার করার সময় তোমরা জানো ফোর্স এফ ইকুয়াল টু কিউই হয়, কিউটা বার করে দিলাম সিগমা ইন্টু এ দিয়ে, আর ইটা বসালাম কি ইনসাইড আউটসাইড ইলেকট্রিক ফিল্ড অ্যাভারেজ। তাহলে এটা মুখস্থ রাখবে ব্যাস। তাহলে আজকের মতো ক্লাস এতটুকুই থাকলো। গাউস থিওরামের যা বলার ছিল হয়ে গেল, তবে ডাব্লিউপিপিতে তোমরা বিভিন্ন রকম প্রবলেম দেখতে পাবে, সেগুলো সলভ করে পরের দিন আবার নেক্সট লেকচারে যাবো। ওকে, তাহলে এখানেই ক্লাস অফ করছি।